বড় বাধা হলো দুর্বৃত্তায়িত রাজনীতি, রাজনৈতিক প্রভাব। সেটা আপনার যদি সরকারের আওতায় থাকে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের আওতায় থাকে, তাহলে সেখানে রাজনৈতিক প্রভাব অত্যন্ত বেশি থাকে, যেটা আমরা বিগত দিনে দেখেছি। স্পেশালি গত 15 বছরে যে পোস্টিং, প্রমোশন এবং এমনকি জামিন কাকে দেওয়া হবে না হবে সবকিছু আইন মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হতো। আনিসুল হকের সময় এমন হলো যে প্রতিদিন তার চেম্বারের একটা গ্রুপ বাংলাদেশের বিভিন্ন নিম্ন কোর্টে চলে যেত জামিন ব্যবসা করার জন্য। পরিস্থিতি এমনও হয়েছে যে হাইকোর্ট থেকে জামিন হয়নি, অ্যাপিলেট কোর্ট থেকে জামিন হয়নি, কিন্তু নিম্ন কোর্ট থেকে জামিন হয়ে গেছে। এই যে আপনার মনে আছে যে হাশেম ফালোয়ারের একটা দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 54 জন শ্রমিক মারা গেছে, তাদের ডেড বডি তখনও লাশ ঘরে, কিন্তু ইন দ্য মিন টাইম তাদের জামিন হয়ে গেল নারায়ণগঞ্জ কোর্ট থেকে। এইগুলো সব এই আনিসুল হক এমন ভাবে করেছে যে সেইটা করে টিভি চ্যানেলের মালিক হয়ে গেল, ব্যাংকের মালিক হয়ে গেল, যে শুধু জামিন বাণিজ্য করে শত কোটি টাকার ইনকাম করেছে। বিচার বিভাগের স্বাধীনতা দূরের কথা, বিচার বিভাগকে বিচারের নামে এটাকে একটা এমন ভাবে বাণিজ্যকরণ করা হয়েছে, এত ভাবে নষ্ট করা হয়েছে যে ওই প্রভাব থেকে এখনো বিচারালয়, স্পেশালি নিম্ন বিচারালয় এখন পর্যন্ত সেখান থেকে ফেরত আসতে পারেনি। এখন উচ্চ বিচারালয় কি হয়, সেখানে হয় যে যারা ওখান থেকে যারা জাজ হবে, অথবা মনে করেন অ্যাটর্নি সার্ভিস, ডিএজি, এজি, ওইখানে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে রাজনৈতিক সুপারিশ, যে কারা ডিএজি এজি হবে তারা রাজনৈতিক সুপারিশ তাদের প্রয়োজন হয়, এবং এই রাজনৈতিক সুপারিশের মাধ্যমে আপনার এইখানে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, এবং যোগ্যতার চেয়ে অনেক সময় অযোগ্য লোক এখানে বিভিন্নভাবে পদায়ন হয়। সো এই গেল একটা দিক। আর একটা দিক হলো যে আপনি যদি এখানে আলাদা সচিবালয় করে, আলাদা সচিবালয়ের দাবি অনেকদিন পুরাতন, আলাদা সচিবালয় হইলো, কিন্তু একইভাবে আইন মন্ত্রণালয়ে যেভাবে রাজনৈতিক প্রভাব হয়েছে, সেই একই প্রভাব যদি এখানে রাজনীতির নামে চলমান থাকে, তাহলে তো ওই যে কাঙ্ক্ষিত যে বিচার বিভাগের স্বাধীনতা, সেটা কখনই অ্যাসিপ্ট হবে না। আমার ব্যক্তিগত ধারণা, আমি গত 20 বছর ধরে এই লিগ্যাল প্র্যাকটিসে এখানে দেখেছি, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক প্রভাব। মনে করেন যে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে যে ভোটগুলো হয়, সেই ভোটগুলো হওয়ার কথা দল নিরপেক্ষ ভাবে, যাতে যোগ্য লোক সামনে আনতে পারে। এখানে আপনার আওয়ামী লীগের প্যানেল, বিএনপি প্যানেল, জামাতের প্যানেল, বিভিন্ন প্যানেল থাকে, এবং এই প্যানেল থেকে কিন্তু ওই বিচারক নিয়োগ হয়, ওই ডিএজি এজি এগুলো নিয়োগ হয়। অর্থাৎ কোনো একটা প্রফেশনাল মানুষ, কোনো একটা ব্রিলিয়ান্ট মানুষ, কোনো একটি ভালো মানুষ, যারা ভালো ছাত্র, সে কোনো রাজনীতির সাথে জড়িত না, সে কিন্তু এই সমস্ত পদে যাওয়ার অনেক তার বাধা বিপত্তির সম্মুখীন হয়, মানে যেতেই পারে না। তাহলে আমাদের এই বিচার বিভাগের সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা, আজকে যে বিচার বিভাগের মান দিনকে দিন যে এটা নিচে নেমে যাচ্ছে, মানুষের আস্থা কমে যাচ্ছে, এইটার সবচেয়ে বড় কারণ হলো বিভিন্ন নিয়োগে রাজনৈতিক প্রভাব। এই রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্যতা দক্ষতার চেয়ে দলীয় আনুগত্য এবং দলীয় চাপ বেশি কাজ করে, এবং সেই একই কাজ যে এখানে হবে না আলাদা সচিবালয়ে, সেইটা কোনো নিশ্চয়তা নেই, বরং এইটা আরো অনেক বেড়ে গেছে। সেইটা না থামানো পর্যন্ত, যদি এই আইন না হয়, আইন থাকলেও যদি সেই আইনের প্রয়োগ না হয়, আইনটা কি থাকবে? আইনটা থাকতে হবে যে রাজনৈতিক সুপারিশ সরাসরি ডিসকোয়ালিফিকেশন। পৃথিবীর অনেক দেশে এটা আছে, সুপারিশ ডিসকোয়ালিফিকেশন, সুপারিশ করলে কোনো কাজ হবে, সুপারিশ করলে সেটাকে সাথে সাথে সেটাকে বাদ দেওয়া হবে। এইটা যদি এইখানে প্রবর্তন করা না হয়, এইটা যদি চর্চা না করা হয়, তাহলে আলাদা সচিবালয় করলেও এইটা যে ফলপ্রসূ হবে, অন্তত সেটা আমার মনে হয় না।
এখানে ধন্যবাদ। বলা হয়েছে যে 50 কোটি টাকার প্রকল্প অনুমোদন সহ আরো যেসব মানে আরো অনেক ক্ষমতা পাবে প্রধান বিচারপতি। তো সেইখানে না আসলে সেটা এটার সেটা অপব্যবহার সেটা হতে পারে। সেটা সেটা পেতে পারে। বিচারালয়ের যে স্থাপনাগুলো আছে, জেলা জজ, আগে তো উপজেলা ছিল, আর সেখানে যে আম, আহ, প্রত্যেকটা 64টা জেলা জেলা জজ আছে, লেবার কোর্ট আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, হাইকোর্ট, অনেক স্থাপনা আছে। এখানে অনেক প্রজেক্ট থাকে। আপনি মনে করেন যে সেখানে যদি আহ, মেয়েদের বাচ্চারা যে সমস্ত আসামি অথবা যারা ফরিয়াদি অথবা যারা আইনের আশ্রয় প্রার্থী, সেখানে যদি কোনো মহিলা থাকে, তাদের জন্য প্রেয়ার রুম এর প্রয়োজন আছে, তাদের জন্য মিল্কিং রুম, হুম মানে দুগ্ধ আহ বাচ্চাদের শিশুদের জন্য দুগ্ধ দেওয়ার যে এগুলো তো আমাদের এখানে এই ফ্যাসিলিটি নাই। হুম যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য না, এই এই বিভিন্ন ধরনের প্রজেক্ট নিতে হয়। এবং আমি মনে করি এই প্রজেক্ট নেওয়া তো ভালো কথা, কিন্তু আমাদের বিচারপতি সাহেবের জেলা জেলা জজ সাহেবদের আগে উচিত প্রতিদিন অফিসে ঢোকার আগে জনগণ যে টয়লেটটা ব্যবহার করে ওই টয়লেটটা ভিজিট করা। আমি যেহেতু হুম জেলে ছিলাম, আমি জেলে থাকা অবস্থায় কোর্টে যাওয়ার আগে আমি এই টয়লেট গুলো ব্যবহার করেছি, অন্য অন্য সময় যেয়ে দেখেছি এগুলো মানুষের হুম ব্যবহার যোগ্য নয়। তার মানে হলো জেলা জজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এখতিয়ার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব থাকে, প্রশাসনিক দায়িত্ব, এই দায়িত্ব তারা কখনোই পালন করে না। তারা কখনোই কোর্টে ভিজিট করে না, তারা ওই এজলাসে বসে ওইখান থেকে নেমে যায়, ওই গাড়িতে ওঠে, গাড়ি থেকে এজলাস, এজলাস হুম থেকে আবার ওই বাড়িতে। আর ওই পাইক পেয়াদা যা থাকে না, এগুলো হলে বাজার করে, করে, অন্য কাজ করতে থাকে। ওইখানে কিন্তু সুইপার আছে, কিন্তু হুম আমার জানা নেই এখন পর্যন্ত কোনো জেলা জজ আজ পর্যন্ত কোনো লিটিগ্যান্টস যারা বিচার প্রার্থী তারা যে টয়লেট ব্যবহার করে সেই টয়লেট তারা কখনো ভিজিট করেছে কিনা। আমি মনে করি এটা ভবিষ্যতে যারা সুপ্রিম কোর্টের বিচারপতি যারা জেলা জজে যায় অথবা প্রধান বিচারপতি ইমপ্রমসু, এইগুলো ভিজিট করা উচিত। যে প্রত্যেকটা জেলা, আমি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা কোনোটাই ব্যবহার যোগ্য না, কারণ ওইটা কোনোদিন পরিদর্শন করে না। এবং শুধু পরিদর্শন না, ওইখানে হুম একটা চার্ট দেওয়া উচিত যে প্রতি 1 ঘন্টা পর পর এটা পরিষ্কার করবে এবং সিগনেচার করবে, এবং সেইটা সুপারভাইজ করার লোক দরকার। অর্থাৎ হুম আমাদের এই নিম্নগামিতা, এই যে প্রশাসনিক দুর্বলতা, বিচার বিচার বিভাগের যে প্রশাসনিক ক্ষমতাটা রয়েছে জেলা জজদের, সমস্ত জজদের, এইটা আমরা কখনোই দেখি না। শুধু আপনি জেলা জজের বা টয়লেটের কথা বলবেন কেন, আপনি সুপ্রিম কোর্টে আসেন, এই যে সুপ্রিম কোর্টের যে যারা জনগণ এবং লয়াররা যে সিঁড়িগুলো ব্যবহার করে, এই হুম সিঁড়ির উপরে 2 ইঞ্চি ধুলো পড়ে থাকে। কোনোদিনও এটা কেউ পরিষ্কার করেছে অথবা কেউ দেখেছে, এইটা আমি গত 20 বছরে হাইকোর্টে দেখিনি। তো এইটা হুম কারণ ওই সিস্টেমটি এখানে ডেভেলপ করে নাই। হ্যাঁ, এখানে মনে করেন ইলেকশন করে, নেতৃত্ব করে, কিছু জুনিয়রদের বিরিপ করবে, পকেটে টাকা ঢুকাবে, মানে ওয়েলফেয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা, আহ এইগুলো আসলে মাথায় থাকে না। মনে করেন সুপ্রিম কোর্টের এখন এমন অবস্থা হয়েছে, উঁচু বিল্ডিং গুলায় লিফটে ওঠার জন্য 10 থেকে 15 মিনিট দাঁড়াই থাকতে হয়, বিরাট হুম লাইন ওখানে লেগে যায়। এইটুকু তারা ব্যবস্থা করতে পারে নাই যে এখানে যাতে কমফোর্টেবলি, মানে যারা 10 তলা, 9 তলা, 8 তলায় থাকে তারা উঠতে পারে, নামতে পারে, সেটা দেখারও কেউ নাই। হুম মানে এটা একেবারে, মানে যত রকম নিম্নমুখিতা থাকতে পারে সেগুলো আছে। সেই ক্ষেত্রে আপনার আলাদা সচিবালয় তখনই ফলপ্রসূ হবে যদি আইন করে রাজনৈতিক প্রভাব কমাতে পারে।